আমাদের MMA 449 ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো এটা 4 ক্রেডিট কোর্স এবং এটাকে ক্লিয়ারলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আয়রন প্রোডাকশন, আরেকটা হলো স্টিল প্রোডাকশন। তো আয়রন প্রোডাকশন পার্টটা সোহরাদ্দি নেবে আর স্টিল প্রোডাকশন পার্টটা আমি নেব। তো তাহলে আমার পার্টে থাকবে পার্ট বি, স্টিল মেকিং। এখন আজকে কোর্স সম্বন্ধে বলার আগে তোমাদের আরেকটা জিনিস বলা দরকার, সেটা হলো যে বাংলা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডিসাইড করেছে আগামী 2 সেমিস্টারের মধ্যে ইউনিভার্সিটিতে ওবিই চালু করতে। ওবিই সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া আছে কি? না স্যার। ওকে, ওবিই হলো আউটকাম বেসড এডুকেশন। আমরা যে ধরনের সিস্টেম ফলো করছি না এখন, সেই সিস্টেম থেকে টোটালি ডিফারেন্ট একটা সিস্টেম। তো আজকে ক্লাসে আমরা এই ওবিই সম্বন্ধে তোমাদের একটু গাইডলাইন দেব, কারণ যেহেতু তোমাদের মানে তোমরা এই প্রথম ব্যাচ হবে, মানে তোমরা মানে এই সেমিস্টার থেকে আমরা ট্রায়াল হিসেবে ওবিই চালু করতে যাচ্ছি। তো কি ধরনের চেঞ্জ হবে সেই সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া দেওয়াই হলো আমাদের আজকে লেকচারের উদ্দেশ্য। তো আমি লেকচারটা শেয়ার করি একটু কেয়ারফুলি। বাই দ্য ওয়ে, তোমাদের টিমের মধ্যে সব লেকচার নোটগুলোই দেওয়া আছে। সব লেকচার মানে আজকে যেটা দিয়েছি অথবা আগামীকাল যেটা পড়াবো, এগুলো সবই দেওয়া আছে। সো ওবির একটা বড় একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো সবকিছু আগে থেকে দিতে হবে যাতে করে তোমরা আগে থেকে পড়ে আসতে পারো। সো এই লেকচারটাও আমি আগে দিয়েছিলাম, তোমরা কেউ নক করেছে কিনা জানি না টিমের মধ্যে। এনিওয়ে, ওকে, লেটস বিগিন। Today I'm going to introduce outcome-based education. So প্রতিটা লেকচারের শুরুতে এই ধরনের একটা পেজ থাকবে যেটাকে বলে লেকচার আউটকাম। তার মানে at the end of this lecture student should be able to এই লেকচারের মূল উদ্দেশ্য কি, student should be able to explain outcome based education and its importance in modern method of learning, distinguish Bloom's taxonomy, এটা একটা টার্মিনোলজি, এটা তোমাদের জানতে হবে, distinguish Bloom's taxonomy and assess its importance in determining the level of learning, then analyze the importance of PEO, PO and CO. PO বলতে মিন করা হয় প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, PO মানে হলো প্রোগ্রাম আউটকাম, আর CO হলো কোর্স আউটকাম। আমরা পরে ধীরে ধীরে এক্সপ্লেইন করবো। সো আমাদের আজকে এই লেকচারটা শেষে আশা করি ওবিই সম্বন্ধে মোটামুটি তোমার একটা নলেজ হবে এবং ওবিই জিনিসটা কি তুমি বলতে পারবা। ডিস্টিংগুইশ ব্লুম ট্যাক্সোনমি, ব্লুম ট্যাক্সোনমি বলে কিছু টার্মিনোলজি আছে, সেগুলো তোমাদের জানতে হবে এবং এটার ইম্পর্টেন্সটা তোমাকে জানতে হবে এবং তোমাকে বলতে হবে, পারতে হবে। এন্ড অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ পিও। এই তিনটা টার্মিনোলজি সম্বন্ধে তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। খেয়াল করে এখানে কয়েকটা মার্ক করা আছে লাল কালিতে, এগুলো সবগুলো একটা ভার্ব এবং এই লেকচার আউটকাম গুলো সাধারণত ভার্ব বেজে করা হয়। তার মানে হলো তুমি কি করতে পারবা, আমি কি পড়াইলাম সেটা ইম্পর্টেন্ট না, তুমি কি করতে পারবা সেটা একটা ইম্পর্টেন্ট। ওকে, একটু এক সেকেন্ড, আমি মনে হয় রেকর্ড করতে ভুলে গেছি। Okay. Then what is outcome-based education? OB is a process focuses at achieving certain specific concrete outcome. So প্রতিটা লেকচার, প্রতিটা কোর্স এবং তোমার পুরো প্রোগ্রামের কিছু আউটকাম থাকতে হবে যা তুমি করতে পারবা। এট দ্য এন্ড অফ দ্য লেকচার তুমি কিছু করতে পারবা, তুমি কিছু শিখলা এবং শেখার ফলে তুমি কিছু করতে পারবা।
একটা কোর্স শেষে তুমি কিছু করতে পারবা, প্রোগ্রাম শেষে তুমি কি করতে পারবা, এই সবগুলো এগুলোকে বলে আউটকাম। এবং এই আউটকাম গুলো একদম স্পেসিফিক্যালি বলা থাকবে। এবং ওবি এডুকেশনের মধ্যে উদ্দেশ্য হলো যে তুমি এগুলো অ্যাচিভ করবা এবং এগুলো করতে পারবা। এবং এই ধরনের সিস্টেমটা অ্যাপ্লাই করতে গেলে পরে কোর্স কারিকুলামের মধ্যে একটা রিস্ট্রাকচারিং করতে হবে, অ্যাসেসমেন্ট প্রসেসের মধ্যে মডিফিকেশন আনতে হবে, ইভ্যালুয়েশন প্রসেসের মধ্যে মডিফিকেশন আনতে হবে, যেগুলো আমরা ধীরে ধীরে করছি। To reflect attainment of higher order of learning and show mastery in the program area rather than accumulation course করি। আমরা এখন যে সিস্টেম ফলো করি, উদ্দেশ্য থাকে আমরা তোমাদের কিছু লেকচার দেই, লেকচার তোমরা মুখস্থ করো, পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্যটা থাকে তুমি এটা পাস করো এবং একটা সার্টেন সিজিপিএ আর্ন করো। এইটাই মোটামুটি তোমার উদ্দেশ্য। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি 160 ক্রেডিট পাস করছো কিনা, উইথ এ গুড সিজিপিএ করছো কিনা, সেটাই তোমাদের মূল উদ্দেশ্য থাকে। কিন্তু আউটকাম বেজ এডুকেশনে সেটা উদ্দেশ্য না। আউটকাম বেজ এডুকেশনে হলো তুমি হায়ার অর্ডার অফ লার্নিং অ্যাটেন্ড করতে পেরেছো কিনা এবং এই সাবজেক্টে তুমি মাস্টারি অর্জন করতে পেরেছো কিনা ইন দ্য প্রোগ্রাম এরিয়া। মনে করো এমএমই যদি ধরি, তো এমএমই তে তুমি মাস্টার হইতে পেরেছো কিনা, হায়ার অর্ডার লার্নিং অ্যাটেনমেন্ট করতে পেরেছো কিনা, সেই জিনিসটাই হলো আলটিমেটলি ওবির মূল উদ্দেশ্য। সো দেখো মেথড কিন্তু চেঞ্জ হয়ে গেল। So OB leads to improved learning, increase in institutional effectiveness, enhance accountability. Accountability and institutional effectiveness is more important. ঠিক আছে? Because আমরা বাংলাদেশের একটা ছোট্ট একটা ইউনিভার্সিটি থেকে পাস করছো, তোমরা আলটিমেটলি দুনিয়ার মধ্যে ফিরে যাবে, কেউ আমেরিকায় যাবে পড়াশোনা করতে, কেউ বাইরে অন্য কোথাও যাবে। এই তোমার যে বিএসসি ডিগ্রিটা আর্ন করলা, সেই বিএসসি ডিগ্রিটা ওখানে তারা অ্যাকসেপ্ট করছে কিনা, এই জিনিসটা করার জন্য, অর্থাৎ তোমরা যাতে অন্যান্য দেশে পারে থাকো, সেটা করার জন্য অ্যাক্রিডিটেশন বলে একটা কথা আছে, অ্যাক্রিডিটেড করতে হয় ডিগ্রিটাকে, অ্যাকাউন্টেবিলিটি করতে হয়। অ্যাক্রিডিটেশন যদি তুমি আর্ন করো, তাহলে পরে আমেরিকার কোন ইউনিভার্সিটি একটা ছেলে যে ডিগ্রি নিল, এমএমই ডিগ্রি নিল, তোমার ডিগ্রি তার ইকুইভ্যালেন্ট হবে। তো তুমি সাম সর্ট অফ তাদের কাছে অ্যাকাউন্টেবল হবে, তাদের কাছে সিমিলার পারে থাকবে। তো এই জিনিসটা করতে গেলে পরে এই ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস প্রয়োজন হয় এবং ইমপ্রুভ লার্নিং এর প্রয়োজন হয়, একটা পার্টিকুলার মেথডে লার্নিং এর প্রয়োজন হয়। সো বেনিফিটস অফ ওবিএ মানে হলো more directed and coherent curricula. Graduates will be more relevant to industry and other stakeholders because ইন্ডাস্ট্রি কি চায়, স্টেক হোল্ডার কি চায়, তার উপর বেস করেই কারিকুলাম চেঞ্জ হবে, তার উপর বেস করেই তোমাদেরকে পড়াশোনা করানো হবে, তাদের উপর বেস করেই তুমি সার্টেন থিংস ডু। এবং সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হবে যাতে কন্টিনিউয়াল কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়। তার মানে রেগুলারলি ইমপ্রুভড হয় সিলেবাস, স্টেক হোল্ডারের নিড এবং তোমার ইফেক্টিভনেস। ওকে, সো এক কথায় যদি বলি, outcome based program holo must show what its graduates are able to do as opposed to process based program which shows what graduates have done. তার মানে আমরা এখন যেগুলো পড়তেছিলাম সেগুলো হলো প্রসেস বেসড প্রোগ্রাম। এই প্রসেস প্রোগ্রাম হলো তুমি কি করছো ডিগ্রি মানে আর্ন করা আগ পর্যন্ত, যেমন তুমি 160 ক্রেডিট কোর্স পাস করেছো, সিজিপিএ 3.5 3.7 পেয়েছো, এটসেট্রা এটসেট্রা। সো এগুলো হলো প্রসেস এডুকেশনের মূল কথা, অর্থাৎ তুমি কি করেছো, গ্রাজুয়েট গুলা কি করেছে। অন দ্য আদার হ্যান্ড আউটকাম বেসড এডুকেশন হবে গ্রাজুয়েট কি করতে পারে, কয়টা ক্রেডিট পাস করলা সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো গ্রাজুয়েট বা তুমি কি করতে পারো, এট দ্য এন্ড অফ দ্য কোর্স তুমি কি করতে পারো, অথবা এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম তুমি কি করতে পারো। এটা হলো সো একটা মেজর একটা শিফট হয়েছে ইন কারিকুলাম অথবা ইন অ্যাপ্রোচ। So OB is not what academic staff teach, it's what student achieve and be able to do. So আমি কি পড়ালাম সেটা মূল উদ্দেশ্য না, স্টুডেন্ট কি করতে পারে সেটাই হলো মূল উদ্দেশ্য। এবং এই কারণেই এতদিন যেগুলা তোমরা প্রসেস বেসড এডুকেশন করতেছিলে সেখানে টিচারই ইম্পর্টেন্ট, এগুলাকে টিচার বেসড প্রোগ্রাম বলে। তার মানে আমি তোমাকে যা পড়াই তোমার আর কোনো দায়িত্ব নেই,
আমি যা পড়াবো সেটাই সিলেবাস, আমি যা তোমাদের করতে বলবো তাই তোমরা করবা, এক্সেট্রা এক্সেট্রা। স্টুডেন্টের কোনো ভূমিকা নেই। একটা উইক স্টুডেন্ট পাস করলো কিনা, একটা উইক স্টুডেন্ট বুঝলো কিনা, সেগুলোর ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, খুব ক্রুডলি বলছি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে টার্গেট থাকে হলো যে এইটুকু তোমাকে পড়াইতেই হবে, দিস ইজ দ্য সিলেবাস, আই মাস্ট কমপ্লিট দ্য সিলেবাস। সো আমি আমার পেসে যাচ্ছি, তোমার পেস কত সেটা আমার দেখার সময় নেই। অন দ্য আদার হ্যান্ড ওবিটা হলো স্টুডেন্ট সেন্ট্রিক। স্টুডেন্ট করতে পারলো কিনা, স্টুডেন্ট বুঝলো কিনা, সেটাই হলো মূল কথা। টিচার এখানে একটা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করে, স্টুডেন্ট সেই জন্য স্টুডেন্টের রেসপন্সিবিলিটি বেশি এখানে, কারণ স্টুডেন্টকেই সবকিছু শিখতে হবে এবং শেখার জন্য টিচার আছে। টিচারের দায়িত্ব হলো তোমার যা লাগে আমি সব দিব, কিন্তু তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এই হলো মোটামুটি ডিফারেন্স। তাহলে ওবি স্ট্র্যাটেজি থাকে হলো টপ ডাউন কারিকুলার ডিজাইন। টপ ডাউন কারিকুলার ডিজাইন বলতে মিন করছি উপরে একটা টার্গেট সেট করা আছে এবং এই টার্গেট গুলো আস্তে আস্তে ট্রিকল ডাউন করে বিভিন্ন কোর্সে। তো ওই টার্গেটটা বিভিন্ন কোর্সের মাধ্যমে অ্যাটেন্ড করা হয়। অ্যাপ্রোপ্রিয়েট স্টুডেন্ট সেন্ট্রিক টিচিং, তার মানে এগেইন আবার বলছি, এখানে স্টুডেন্টটা হলো মূল কথা। স্টুডেন্ট শিখলো কিনা, স্টুডেন্ট করতে পারে কিনা, স্টুডেন্টের পেস ঠিক আছে কিনা, উইক স্টুডেন্টকে সাফিসিয়েন্ট টাইম দেওয়া, এগুলো হলো এই ওবি philosophy. Appropriate assessment and evaluation, this is a very big part in the OB program, because ultimately তুমি শিখলা কিনা সেটা আমার কোনো একটা লোককে এটা বলতে হবে, কোনো একটা লোকটাকে যে তোমাকে অ্যাগ্রিগেশন দিচ্ছে, যে তোমাকে রিকগনাইজ করছে কে, তোমার ইন্ডাস্ট্রি অথবা বাইরে কোনো ইউনিভার্সিটি, বাইরে কোনো বডি যারা অ্যাক্রিডিটেশন দেয়। ফর এক্সাম্পল অ্যাবেটের নাম হয়তো শুনে থাকো, ওয়াশিংটন অ্যাকর্ডে হয়তো নাম শুনেছ, তারা রিকগনাইজ করে ইউনিভার্সিটি এডুকেশনকে। তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে এই আমার ছেলেটা এই করতে পারে এবং এই লেভেলে করতে পারে। তারা মানে 70% যে টার্গেট ছিল তারা ফুলফিল করতে পেরেছে, 90% টার্গেট তারা ফুলফিল করতে পেরেছে। তো এই অ্যাসেসমেন্ট আমরা নর্মালি তোমাকে যে পরীক্ষা নেব, কুইজ নেব, ক্লাস টেস্ট দেবো, এক্সেট্রা এক্সেট্রা, সেটা হলো ভেরি স্মল পার্ট অফ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন মেথড। এরপরে আরো অনেক বিগ পার্ট আছে যেটা হয়তো তোমরা জানবে না। ওকে, কয়েকটা টার্মিনোলজি তোমার জানা দরকার, সেটা হলো প্রোগ্রাম ইভ্যালুয়েশন, এডুকেশনাল অবজেক্টিভ, statement that describe the expected accomplishment of graduate during the first few years of education after graduation. তার মানে হলো তুমি পাস করার পরে অথবা 3 বছর পরে আমি তোমাকে কোথায় দেখতে চাই, সেটা আমরা অলরেডি সেট করে দেব। ঠিক আছে, যে 3 বছর পরে বা 5 বছর পরে আমি চাই আমার গ্রাজুয়েটরা দেশের একটা বড় একটা প্রতিষ্ঠানের আইদার ম্যানেজার পর্যায়ে থাকবে অথবা ডিরেক্টর পর্যায়ে থাকবে অথবা ম্যাটেরিয়ালসে সে একটা এক্সপার্ট হবে, গভর্নমেন্ট তাকে হায়ার করবে, এক্সেট্রা। সো এই এক্সপেক্টেড অ্যাকমপ্লিশমেন্ট লেভেল আমরা সেট করে দেব এবং এটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ। দেন তারপরে থাকবে এই যে সেট করলাম, এটা অ্যাকমপ্লিশ করার জন্য প্রোগ্রামের কিছু আউটকাম থাকবে। এটাকে আইদার প্রোগ্রাম লার্নিং আউটকাম বলে অথবা সিম্পলি প্রোগ্রাম আউটকাম বলে। তার মানে জাস্ট গ্রাজুয়েট হওয়ার পরে তুমি কি করতে পারবা সেটা হলো প্রোগ্রাম আউটকাম, এবং কোর্স আউটকাম হলো জাস্ট কোর্স শেষ করার পরে তুমি করতে পারবা, সেটা হলো কোর্স আউটকাম। তো এই দুইটা হলো মোর ইম্পর্টেন্ট, প্রোগ্রাম আউটকাম এবং কোর্স আউটকাম, এটা তোমার জানতে হবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া, এগুলো যদি তুমি করতে পারলা, তার মানে একটা কোর্স আউটকাম যদি আমি সেট করে দিই, তুমি একটা ছাত্র এই কোর্স শেষে এই করতে পারবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া আমাকে বুঝতে হবে যে তো এই যে করতে পারে সেটা বুঝবো কি করে। তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করতে হবে, দ্যাট ইজ কল্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। Then assessment evaluation. Assessment হলো acquiring data, method of acquiring data, for example class test, ফাইনাল এক্সাম। আরেকটা আছে সার্ভে, আছে বিভিন্ন ধরনের সার্ভে, ইন্ডাস্ট্রিতে আমরা সার্ভে করব, অ্যালামনাইকে সার্ভে করব, এক্সেট্রা এক্সেট্রা। দেন ইভ্যালুয়েশন, ওই সার্ভে অ্যাসেসমেন্ট রেজাল্ট নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইভ্যালুয়েশন করবো। এই ধরনের টার্মিনোলজিগুলো একটু মনে রাখতে হবে। তাহলে স্টুডেন্টের কাছে আমরা কি চাই আন্ডার ওবি? স্টুডেন্টস আর এফেক্টেড টু বি এবল টু ডু মোর চ্যালেঞ্জিং টাস্ক। খেয়াল করো, চ্যালেঞ্জিং এখানে অ্যাড করা হয়েছে, নট অর্ডিনারি টাস্ক, চ্যালেঞ্জিং টাস্ক। আমরা প্রথমে আগে একটা কি বলেছিলাম, মাস্টারি ইন দ্য প্রোগ্রাম, প্রোগ্রামে তোমাকে মাস্টার হতে হবে। ঠিক আছে, আদার দ্যান মেমোরাইজিং এন্ড রিপ্রোডিউস হোয়াট ওয়াজ টট। স্টুডেন্ট শুড বি এবল টুর মধ্যে কতগুলো জিনিস আছে, যেমন তুমি প্রজেক্ট প্রপোজাল লিখতে পারবা, কমপ্লিট প্রজেক্ট করতে পারবা, অ্যানালাইজ কেস স্টাডি, give case presentation, show their ability to think, question, research, and
মেক ডিসিশন, এই সবগুলোই দেখো ইন ভার্ব বলা আছে। স্টুডেন্ট শুড বি এবল টু রাইট প্রজেক্ট প্রপোজাল, কমপ্লিট প্রজেক্ট, শুড বি এবল টু থিঙ্ক, কোয়েশ্চেন, রিসার্চ এক্সেট্রা। এগুলো হলো স্টুডেন্টস এর মেইন কাজ। বি মোর ক্রিয়েটিভ, এবল টু অ্যানালাইজ অ্যান্ড সিনথেসিস ইনফরমেশন, able to plan or organize tasks, able to work in a team as a community or in entrepreneurial service, to propose solution to problem and market their solution. So আমরা এখানে হাই এন্ডের কথাবার্তা বলতেছি, সিম্পলি নট টু জাস্ট মেমোরাইজ থিংস। তুমি একটু ভালো জিনিস করতে পারবা, কমপ্লিকেটেড জিনিস করতে পারবা, সেটা হলো ওবির টার্গেট। টিচারের কাজটি এখানে আমরা দেখব পিইও সেট করা যেটা হয়েছে সেটা ঠিক মতো আছে কিনা, পিইও অ্যাটেন্ড করতে পেরেছে কিনা ছাত্রগুলো, কোর্স স্ট্রাকচারে কোনো মডিফিকেশন করতে হবে কিনা এক্সেট্রা। টিচ রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং, ম্যাথ অ্যান্ড আদার সাবজেক্টস, কন্ডাক্ট রিলেভেন্ট টিউটোরিয়াল, ল্যাবরেটরি প্র্যাকটিস সেশন, গিভ অ্যাপ্রোপ্রিয়েট গাইড অন অ্যাসেসমেন্ট অফ প্রজেক্টস। সো নর্মাল লেকচার ডেলিভারি যেটা হয় তার চেয়ে একটু ডিফারেন্ট হবে এই ধরনের মেথড অফ এডুকেশন। যদিও তোমরা হয়তো এটা ফিল করবে না, কারণ আমরাও এটা শিখছি, আস্তে আস্তে এটা আমরা মডিফাই হবো। কন্ডাক্ট এম্পিরিক্যাল মেজারমেন্টস, ওই যে আমরা বলছি মেজারমেন্টের কিছু ক্রাইটেরিয়া সেট করা হবে এবং তার রেসপেক্টে পিইও অ্যাটেন্ড করেছে কিনা সেটা আমরা মেজার করব, এন্ড দেন রিপোর্ট তৈরি করব, ডকুমেন্টেশন তৈরি করব, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে রিপোর্টটা দেব এবং তারা আলটিমেটলি জাজ করবে যে তোমার স্ট্যান্ডার্ড যেটা সেট করা হয়েছে সেই স্ট্যান্ডার্ড তুমি অ্যাচিভ করতে পেরেছো কিনা এবং ডিগ্রিটা এটা অ্যাক্রিডিটেশন অর্জন করতে পারবে কিনা। স্টুডেন্টের কাজ কি? রোল অফ স্টুডেন্ট, তোমাকে ভালো করে পিইও এবং পিইও জানতে হবে, এটা তোমাকে বুঝতেই হবে। ফর ইচ কোর্স রিভিউ কোর্স আউটকামস, কোর্স আউটকাম একদম প্রতিটা কোর্সে এখন ফার্স্ট লেকচারে, যদিও এটা আমি তোমাদের এক্সেস দিচ্ছি, প্রথম লেকচারে ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স যেখানে থাকে সেখানে কোর্স আউটকাম তোমাকে ডিটেইল রিভিউ করানো হবে, এই কোর্সের উদ্দেশ্যটা কি সেটা বলা হবে, ঠিক আছে। তোমাদেরকে একটা কোর্স পারফর্মা বলে একটা জিনিস তোমাদেরকে দেওয়া হবে, যেটা দিয়ে তোমরা আলটিমেটলি তোমাদের কর্তব্য কি, তোমরা এই কোর্সে কি শিখছ সেটা তোমরা না বলবো, সরি আচ্ছা ঠিক আছে। Then be more proactive in learning process. So তোমাদেরকে একটু proactive হতে হবে, because ওবিতে বলা আছে তোমাদের লেকচার গুলো আগে দিয়ে দেওয়া থাকবে, তোমার লেকচার গুলো পড়ে আসবে এবং যখন আমরা ক্লাসে অ্যাটেন্ড করব তখন লেকচার দেওয়ার পরিবর্তে ডিসকাশন হবে। তো তুমি কোয়েশ্চেন করবে, তুমি যে জিনিসটা জানতে চাও, যে জিনিসটা বুঝতে চাও, আমরা সেটাকে এক্সপ্লেন করব যাতে করে তুমি ওইটা আন্ডারস্ট্যান্ড করো। সাধারণত এটা দিস ইজ দ্য ওবিও ফিলোসফি। আমরা কতটুকু লেভেলে করতে পারবো সেটা আমরা আস্তে আস্তে দেখব। গিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক এট দ্য এন্ড অফ ইচ কোর্স, একটা সার্ভে করা থাকবে এবং এই সার্ভে তোমাকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হবে, নট জাস্ট টিক মার্ক দেওয়া। তুমি যেটা ফিল করো সেটা তোমাকে এখানে দিতে হবে যাতে করে পরবর্তী পর্যায়ে মডিফিকেশন করা ইজি হয়। সো তাহলে ওবি ফ্রেমওয়ার্ক যেটা হলো সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ থাকবে, যেটাকে পিইও বলবো। সেখান থেকে আমরা প্রোগ্রাম আউটকাম সেট করব। প্রোগ্রাম আউটকামের মধ্যে দুটা পার্ট থাকে, প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম, একটা প্রোগ্রাম আউটকাম, আমরা একটু পরে দেখছি। তার উপর বেস করে আমরা কারিকুলাম এবং টিচিং লার্নিং মেথড সাজাবো যাতে করে কোর্স আউটকাম তুমি অ্যাচিভ করো এবং কোর্স আউটকাম অ্যাচিভ করার মাধ্যমে প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করবা এবং তার মাধ্যমে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ অ্যাচিভ করবা। এই হলো মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক। সোজা ভাষায় যদি বাংলায় বলি, কি শিখাতে চাই সেটা হলো প্রোগ্রাম আউটকাম, কেন শিখাতে চাই সেটা হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, কিভাবে শিখাতে চাই সেটা হলো কোর্স আউটকাম, এন্ড আসলেই কি শিখলো সেটা আমরা অ্যাসেস করব বিভিন্ন মেথডে। একটা ডাইরেক্ট মেথড আছে যেখানে কুইজ, এক্সাম, ল্যাব রিপোর্ট এক্সেট্রা, এবং ইনডাইরেক্ট মেথড সেটা হলো সার্ভে, বিভিন্ন ধরনের সার্ভে। এন্ড অফ দ্য কোর্স সার্ভে হবে, পাস করার পরে সার্ভে হবে, চাকরিতে গেছো 3 বছর পরে সেখানে সার্ভে হবে এক্সেট্রা এক্সেট্রা। সো এই ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের মাধ্যমে আমরা অ্যাসেস করব তুমি আসলে এই জিনিসটা শিখলা কিনা। ওকে, মোটামুটি বোঝা গেছে কি আমরা যেগুলা বলতে চাচ্ছি? ওকে, কোশ্চেন থাকলে কোশ্চেন করবা।
So program education objective, program outcome and course outcome এর মাস্ট বি মেজারেবল আমরা বলেছি, এবং তার জন্য পারফরম্যান্স ইন্ডিকেটর আমাদেরকে সেট করতে হবে, এবং এটা দিয়েই আলটিমেটলি বোঝানো যাবে যে তুমি এগুলো মেজার করতে পেরেছো কিনা, অ্যাচিভ করতে পেরেছো কিনা। সো ওভারঅল জিনিসটা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে। সো দিস ইজ আওয়ার এমএমই প্রোগ্রাম, সেমিস্টার 1 থেকে শুরু করে সেমিস্টার 8 পর্যন্ত বিভিন্ন কোর্স আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে, বিভিন্ন কোর্সে ডিজাইন কিছু প্রজেক্ট মাঝে মাঝে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেগুলো আছে, ফাইনাল ইয়ার প্রজেক্ট আছে সেমিস্টার 7 এবং সেমিস্টার 8। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডাইরেক্ট স্টাডিজ এর মধ্যে যেটা পড়ে। এছাড়াও যেগুলো আছে সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল টক্স অ্যারেঞ্জ করা হয়, সামটাইমস ইন্ডাস্ট্রি লোকেরা এসে লেকচার দেয়, অথবা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটস আছে, আমরা মাঝে মাঝে ইন্ডাস্ট্রি ভিজিট করি। সো এই সবগুলো হলো তোমার প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড, এবং এই সবগুলোর থেকে আলটিমেটলি তুমি আউটকামস, অল কোর্স আউটকামস উইল লিড টু প্রোগ্রাম আউটকাম। সো এখান থেকে যত আউটকাম তুমি অ্যাচিভ করলা এই সবগুলো মিলে জাস্ট আফটার গ্রাজুয়েশন ইউ উইল অ্যাটেইন প্রোগ্রাম আউটকাম। সো আফটার গ্রাজুয়েশন সার্টেন প্রোগ্রাম আউটকাম তোমাকে অ্যাচিভ করতে হবে, এবং এই প্রোগ্রাম আউটকাম অ্যাচিভ করার পরে আফটার few years graduation, let's say 3 years or 5 years, তোমাকে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ অ্যাচিভ করতে হবে, এবং এই প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ যেটা থাকবে সেটা হলো মিশন এন্ড ভিশন অফ দ্য বুয়েটের সাথে অ্যালাইন হতে হবে। সো বুয়েট কিছু টার্গেট সেট করেছে, বুয়েটের একটা মিশন আছে, একটা ভিশন আছে, এবং এই মিশন এবং ভিশন গুলো বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের কোর্সের তাদের ডিগ্রির মাধ্যমে সেট অ্যাচিভ করে। সো বুয়েটের মিশন এন্ড ভিশন এটার মাধ্যমে, এটার থেকে আমরা প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ সেট করব, তারপরে এই প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ গুলো আমরা অ্যাচিভ করব প্রোগ্রাম আউটকামের মাধ্যমে, যেটা সেট করবে সামওয়ান, এবং এই প্রোগ্রাম আউটকাম আমরা অ্যাচিভ করব বিভিন্ন কোর্সের মাধ্যমে, কোর্স আউটকামের মাধ্যমে। সো দিস ইজ এ, আমরা বলেছিলাম এটা টপ ডাউন মানে উপর থেকে নিচে আসতেছে। উপর একটা ওয়াইডার গোল আছে, ওয়াইডার টার্গেট আছে, যেটা মিশন এন্ড ভিশন। তার চেয়ে একটু ন্যারো ওয়ান হলো প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ, বিকজ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ জেএনই আলটিমেটলি মিশন এন্ড ভিশন বুয়েটকে মিট করবে। তারও নিচে আছে প্রোগ্রাম আউটকাম, বিকজ প্রোগ্রাম আউটকামের মাধ্যমে প্রোগ্রাম এডুকেশন অবজেক্ট সেট করবো, এবং তারও নিচে আছে হলো এক একটা কোর্সের কোর্স আউটকাম। সো যে জন্য আমরা বলছি এটা টপ ডাউন প্রসেস। এবং এখানে তিনটা স্পেসিফিক যে অবজেক্টিভ যেটা আছে, প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, প্রোগ্রাম আউটকাম এবং কোর্স আউটকাম, এই তিনটার দুইটা ডিফাইন করে প্রোগ্রাম মানে ডিপার্টমেন্ট। এমএমই ডিপার্টমেন্ট সেট করবে তার ছাত্রদের জন্য পিইও, প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ কি হবে এবং কোর্স আউটকাম কি হবে সেটা সেট করবে বেসড অন মিশন ভিশন অফ দ্য ইউনিভার্সিটি। কিন্তু এই প্রোগ্রাম আউটকাম যেটা, সেটা আমাদের হাতে নাই, এটা সেট করে হলো অ্যাক্রিডিটেশন বডি। মনে করো আমি যদি অ্যাক্রিডিটেট করতে চাই আমার প্রোগ্রামটাকে, তাহলে পরে বিভিন্ন অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা এই অ্যাক্রিডিটেশন সেট করে। বাংলাদেশের জন্য অ্যাক্রিডিটেশন বডি যেটা, ইন্টারন্যাশনাল বডি যেটা, সেটা হলো ওয়াশিংটন অ্যাকর্ড। অ্যাবেড বলে একটা অর্গানাইজেশন আছে, যেটা আমেরিকায় ইউজুয়ালি আমেরিকান ডিগ্রিগুলো আছে তাদের অ্যাক্রিডিটেট করে। আমরা ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করে, আমাদের দেশেও একটা অর্গানাইজেশন আছে অ্যাক্রিডিটেশন বোর্ড অফ অ্যাক্রিডিটেশন, আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, বোর্ড অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন অফ বাংলাদেশ এরকম মনে হয়। সো তারা এই ওয়াশিংটন অ্যাকর্ড ফলো করে প্রোগ্রাম আউটকাম সেট করবে। সো এই প্রোগ্রাম আউটকাম এটা যদি আমি অ্যাচিভ করতে পারি, বা তোমরা যদি এটা অ্যাচিভ করতে পারো, তাহলে পরেই তোমার ডিগ্রি অ্যাক্রিডিটেড হবে। সো এই জন্য আমাদের দায়িত্ব হলো এই পিও যাতে তোমরা অ্যাচিভ করতে পারো, সেটা অ্যাচিভ করার জন্য কোর্সের বিভিন্ন কোর্স আউটকামকে সেভাবে সাজানো, যাতে করে সবগুলা কোর্স মিলে তুমি এই প্রোগ্রাম আউটকামকে অ্যাচিভ করতে পারো। ওকে, সো এইগুলো মোটামুটি ব্লুম ওবির কাজ। আমাদের টাইম ঠিক আছে তো? ঠিক আছে। সো দেন ওয়ান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো ব্লুমস ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে হলো ক্লাসিফিকেশন, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ লার্নিং। সো বেঞ্জামিন এস ব্লুম বলে একজন সায়েন্টিস্ট, তিনি 1956-এ এই একটা
বই লেখেন, যেখানে নাম হলো ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভস, এবং সেখানে এডুকেশন লেভেলকে কয়েকটা লেভেলে সাজায়, এডুকেশনকে কয়েকটা লেভেলে সাজায়, কয়েকটা ভাগে ক্লাসিফাই করে, এবং পরবর্তী পর্যায়ে এই ওবিটা এই ব্লুম ট্যাক্সোনমি বেস করে সাজানো হয়। সুতরাং ওবি যদি তুমি অ্যাচিভ করতে চাও, ওবি যদি তুমি ফলো করতে চাও, ইউ মাস্ট ফলো ব্লুমস ট্যাক্সোনমি। তুমি যদি অ্যাক্রিডিটেশন পেতে চাও, তোমাকে অবশ্যই ওবি অ্যাচিভ করতে, ওবি ফলো করতে হবে। ওবি যদি ফলো করতে চাও, অবশ্যই ব্লুম ট্যাক্সোনমি তোমাকে অ্যাচিভ করতে হবে। তো এই হলো মোটামুটি মূল কথা। So provide a way to organize learning skills into 5 or 6 levels from the most basic to higher order level. So এটাকে gradually 5-6টা লেভেলে সাজানো হয়। Okay, so Bloom taxonomy covers all human aspects of educational activities or learning. So learning 3 ধরনের, ঠিক আছে, and Bloom taxonomy ওই 3 ধরনটা কভার করে। 3 ধরনের কি? একটাকে বলে cognitive domain, intellectual ability or mental skill, মুখস্থ বিদ্যা সোজা ভাষায় যদি বলি। অ্যাবিলিটি টু থিঙ্ক, তুমি কিছু নলেজ অ্যাকোয়ার করেছো যার কারণে তুমি চিন্তা করার শক্তি অর্জন করেছো, অ্যাবিলিটি টু থিঙ্ক, দিস ইজ কল্ড কগনিটিভ ডোমেন। দেন অ্যাফেক্টিভ ডোমেন, ফিলিং, ইমোশন, বিহেভিয়ার, অ্যাবিলিটি টু ফিল, তুমি একটা নলেজ গেদার করেছো যার কারণে তুমি কোনো কিছু চিন্তা করতে পারো। দেন সাইকোমোটর ডোমেন, মিউচুয়াল, ম্যানুয়াল অ্যান্ড ফিজিক্যাল স্কিল, তার মানে তুমি কিছু স্কিল অর্জন করেছো, কিছু করতে পারো। তার মানে এডুকেশনের মধ্যে 3টা পার্ট আছে, একটা হলো নলেজ গেদারিং, দেন আন্ডারস্ট্যান্ডিং, এন্ড দেন অ্যাবল টু ডু সামথিং। তো এখানে তাহলে আমাদের 3টা বডির মধ্যে কাজ করছে। কগনিটিভ ডোমেইন হলো হেডে তুমি কিছু মুখস্থ বিদ্যা অর্জন করেছো, হার্টের মাধ্যমে ওইটা তুমি অ্যাবজর্ব করেছো, and then হ্যান্ডের মাধ্যমে কিছু করতে পারছো। তো এই হলো ব্লুম ট্যাক্সোনমি অনুযায়ী 3 ধরনের এডুকেশন। And this taxonomy of learning behavior may be thought as the goal of the learning process. That is, after a learning episode, the learner should have acquired a new skill, knowledge, and attitude. So, এই 3টা জিনিস তুমি অর্জন যদি না করো, তোমার লার্নিং কমপ্লিট হলো না। ওকে, দেন লেভেলের কথা বলা হয়েছিল। এই প্রতিটা লার্নিং মেথডে, প্রতিটা লার্নিং পার্টের মধ্যে কয়েকটা লেভেল আছে। যেমন নলেজে যদি বলি, আমরা ইউনিভার্সিটি লেভেলে এটাই মূল কথা থাকে, আমরা তোমাদেরকে নলেজ শেয়ার করি। তো নলেজের মাধ্যমে তোমার প্রথম নলেজ যেটা, ফার্স্ট লেভেল অফ নলেজ, সেটা হলো রিকল ডাটা। রিকল, তুমি মুখস্থ করেছো, মুখস্থ তুমি আবার এটা রিপিট করতে পারছো। দেন সেকেন্ড লেভেল অফ নলেজ হলো আন্ডারস্ট্যান্ডিং, তার মানে তুমি যেটা মুখস্থ করেছো সেটা তুমি বুঝছো, বুঝতে পারছো, এবং সেটা তুমি কাউকে বলতে পারছো বুঝার ফলে। দেন অ্যাপ্লাই, এই যে নলেজটা তুমি গেদার করলে সেই নলেজটা তুমি অ্যাপ্লাই করতে পারো। দেন অ্যানালাইজ, তুমি এই নলেজের মাধ্যমে কোনো কিছু অ্যানালাইজ করতে পারো। দেন সিনথেসাইজ, তুমি কিছু ক্রিয়েট করতে পারো। দেন ইভ্যালুয়েট, তুমি কিছু জাজ করতে পারো। সো এই হলো ব্লুমস অনুযায়ী, ব্লুমের মেথড অনুযায়ী এই 6টা লেভেলের এডুকেশন, 6টা লেভেলের কগনিটিভ ডোমেন, তোমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এই 6 লেভেলে থাকবে। অ্যাটিটিউড যেটা তুমি ফিল করছো, এফেক্টিভ ডোমেন যেটা, সেটা হলো ফার্স্টলি তুমি নলেজটা রিসিভ করলা, দেন এই নলেজ রিসিভ অনুযায়ী তুমি রেসপন্ড করলা, দেন এটার ভ্যালু তুমি আন্ডারস্ট্যান্ড করলা, দেন এই ভ্যালু আন্ডারস্ট্যান্ড করার ফলে তুমি তোমার পার্সোনাল ভ্যালু সিস্টেমকে সেই অনুযায়ী অর্গানাইজ করলা, এন্ড দেন ইন্টারনালাইজ, এবং সেই অনুযায়ী তুমি তোমার ফিউচার কাজগুলো করতে থাকলা। লাস্টলি যেটা আছে সাইকোমোটর ডোমেইন যেটা আছে, যেটা স্কিলের সাথে রিলেটেড, সেটার কয়েকটা ক্লাসিফিকেশন, সরি লেভেল, যেটা হলো ফার্স্ট লেভেল হলো ইমিটেশন, তুমি কাউকে দেখছো, সেটা সে এটা কাজ করতেছে এবং সেটা দেখে তুমি নিজে করতে পারো, সেটা ইমিটেশন করা। দেন ম্যানিপুলেশন, কেউ তোমাকে করতে বললে তুমি সেটা করতে পারবা। থার্ড, ডেভেলপ প্রিসিশন, ওই কাজটাই তুমি প্রিসিশন অর্জন করলা। আর্টিকুলেশন, এটার সাথে তুমি অন্য একটা স্কিলকে কম্বাইন করার ক্ষমতা অর্জন করলা। And then naturalization, তুমি অটোমেশনে চলে গেলা, you become an expert. তো এই হলো 3টা লেভেল, কগনিটিভ ডোমেইন, এফেক্টিভ ডোমেইন এবং সাইকোমোটর ডোমেইনের বিভিন্ন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। সো
বিভিন্ন লেভেলের এক্সপার্টাইজ। যত নিচে দিকে যাবা তত এক্সপার্টিস তুমি গেইন করবে। এডুকেশনের মধ্যে যদি বলি তাহলে এখানে ব্লুমস অনুযায়ী সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ লার্নিং হলো ইভ্যালুয়েট, তুমি কিছু ইভ্যালুয়েট করতে পারো। So the category can be thought as degree of difficulties. তার মানে যত নিচে যাবা তত degrees of difficulties তুমি অ্যাচিভ করবা। The first one must normally master before next one. ওকে, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হলো তুমি যদি সিনথেসাইজ করতে পারো কোনো কিছু, এখানে যেমন আছে 5 নম্বরে আছে সিনথেসাইজ করতে পারো তুমি, তার মানে হলো তুমি এর আগের গুলোও করতে পারো। জাস্ট ইমাজিনারি সিঁড়ি চিন্তা করো, তুমি যদি 10 নম্বর সিঁড়িতে উঠো তার মানে তুমি 1 2 3 ক্রস করে গিয়েছো। তো তুমি 6 নম্বর লেভেলে তুমি যদি কিছু করতে পারো তার মানে আগের গুলোও তুমি করতে পারবা। তো ডিগ্রি অফ ডিফিকাল্টি 6 নম্বর অ্যাচিভ করলে তুমি আগের গুলো অ্যাচিভ করেছো, সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, তো ক্লাসরুমে আমরা ব্লুম ট্যাক্সোনমি কিভাবে এটা অ্যাড করব, শুধু কগনিটিভ ডোমেনের কথা বলছি। ব্লুমস অরিজিনালি যেটা দিয়েছিল সেটা একটু আগে যেটা বললাম, প্রথমে ছিল নলেজ, তারপরে কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস এন্ড ইভ্যালুয়েশন। পরবর্তী পর্যায়ে ব্লুমেরই এক ছাত্রী অ্যান্ডারসন, খুব সময় করি অ্যান্ডারসন নাম, সে এটাকে একটু রিভাইজ করে এই নামগুলোতে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভ্যালুয়েটিং, ক্রিয়েটিং এন্ড ডিজাইনিং, সে এই 5 এবং 6 এর মধ্যে শিফট করে দেয়। সে বলতে, তার বক্তব্য হলো কোনো কিছু ক্রিয়েট করা মোর ডিফিকাল্ট দ্যান ইভ্যালুয়েটিং সামথিং। So creation is more difficult than evaluating. সেজন্য ক্রিয়েশন অর ডিজাইনিং কে লাস্ট পার্টে রেখেছে। সো দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট থিং, ইভ্যালুয়েটিং কে আগে নিয়েছে। এবং আরেকটা মেজর চেঞ্জ যেটা হয়েছে সেটা হলো ব্লুমস অরিজিনালি যে টার্মিনোলজি ইউজ করেছিল, অল দিস আর নাউন, নলেজ, কম্প্রিহেনশন এটসেট্রা এটসেট্রা, সে দিয়েছে ভার্ব। ঠিক আছে, সবগুলো হলো ভার্ব। স্টুডেন্ট শুড বি এবল টু ডু, স্টুডেন্ট শুড বি এবল টু রিমেম্বার, স্টুডেন্ট শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড, স্টুডেন্ট শুড বি এবল টু অ্যাপ্লাই, অ্যানালাইজ এটসেট্রা এটসেট্রা। সো এই 6টা আমাদের মনে রাখতে হবে, আমরা রিভাইজটা ইউজ করব, এই 6টা লেভেলটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, এক্সাম্পল যদি দেই, এক্সাম্পলটা হলো লেটস সে সিম্পল এক্সাম্পল যদি দেই। ফার্স্টলি, রিমেম্বার মানে কি? লিস্ট ডাউন as many as you wish cartoon characters that you watch on TV. তো দেখেছো এবং তুমি জাস্ট লিস্ট ডাউন করতেছো, সো দিস ইজ দ্য রিমেম্বারিং। আন্ডারস্ট্যান্ড বলতে কি মিন করেছে? সিলেক্ট ওয়ান কার্টুন ক্যারেক্টার দ্যাট ইউ লাইক মোস্ট এন্ড ডেসক্রাইব ইটস ক্যারেক্টার। অ্যাপ্লাই মানে কি? ডেমনস্ট্রেট হাউ দিস ক্যারেক্টার্স ক্যান হেল্প ইউ ইন রিয়েল লাইফ। অ্যানালাইজ, choose 3 cartoon characters that you like most and study their similarities, differences, strengths and weaknesses. Evaluate, out of 3 above, which one in your opinion is the best character and explain the reasons behind your selection. And create বলতে মিন করা হচ্ছে based on cartoon characters that you have watched, create a new cartoon character and describe its features and main character. So বোঝা যাচ্ছে বেসিক্যালি আমরা এই যে 6টা টার্মিনোলজি আছে এবং লেভেল অফ এডুকেশনের মধ্যে তফাৎটা কি দাঁড়াচ্ছে। সো এই যে কতগুলো বোল্ড লেটার ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো দিয়েই আমরা এই ডেসক্রিপশন গুলোকে এক্সপ্রেস করছি, বিভিন্ন ভার্ব গুলো। তার মানে লিস্ট ডাউন, তুমি কিছু করছো, ডিসক্রাইব, তুমি কিছু করছো, ডেমনস্ট্রেট, তুমি শো করছো, স্টাডি দেয়ার সিমিলারিটিস, তুমি এখানে করতেছো, এক্সপ্লেইন, এগেইন তুমি কিছু ডু সামথিং, ক্রিয়েট, এগেইন কিছু ডু সামথিং। তার মানে তুমি এই 6টা তোমাকে শো করতে হবে, তুমি জানো সেটা হইলে হবে না, তুমি শো করছো, তুমি জানো এবং এটা তুমি করতে পারো, সেই জন্য এখানে ভার্ব গুলো ইউজ করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেই, রাইট নিউটনস ল অফ মোশন, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এক্সপ্লেইন দ্য লজ ইন ইউর ওন ওয়ার্ড, অ্যাপ্লাই, ডিটারমিন দ্য মোমেন্টাম অফ এ বুলেট, তার মানে তুমি ল গুলো দিয়ে এই জিনিসটা, এই অঙ্কটা করতে পারছো। অ্যানালাইজ, ডিফারেন্সিয়েট বিটুইন কাইনেটিক এন্ড পটেনশিয়াল এনার্জি উইথ এক্সাম্পল। ইভ্যালুয়েট, choose your method with justification to solve a dynamic problem. Create, design a problem to demonstrate the principles of observational. So again এখানে আমরা ভার্ব ইউজ করেছি এবং বিভিন্ন লেভেলের মধ্যে কি মিন করে, এই ভার্ব গুলো কি মিন করে, কোন লেভেলে আন্ডারস্ট্যান্ডিং মিন করে, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। সো তাহলে যদি সামারি আলটিমেটলি আমরা করি, সেটা হলো রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট এন্ড ক্রিয়েট। এই 6টা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং
এবং এটা নিচের দিকে যত যাবো তত ডিগ্রিজ অফ ডিফিকাল্টি বাড়বে। এবং ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন, হায়ার অর্ডার অফ লার্নিং, মনে আছে একদম প্রথমে বলেছি ওবির মূল পারপাস হলো স্টুডেন্ট শুড বি এবল টু ডু হায়ার অর্ডার অফ লার্নিং। সেই হায়ার অর্ডার অফ লার্নিং বলতে মিন করা হচ্ছে নিচের চারটা সুইটেবল ফর ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন। উপরের যেগুলো আছে, সরি, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই এর কিছু অংশ, দিস ইজ কল্ড লো লেভেল অফ লার্নিং, নট সুইটেবল ফর ইউনিভার্সিটি লেভেল অফ এডুকেশন। সো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে, ইউনিভার্সিটিতে যদি কিছু জানো, সেটা অবশ্যই নিচের দিকে গুলো হবে। তোমার কাজ হবে অ্যানালাইজ করা, তোমার কাজ হবে হায়ার এন্ডে অ্যাপ্লাই করা নলেজ, তোমার কাজ হবে ইভ্যালুয়েট করা, তোমার কাজ হবে কোনো কিছু ক্রিয়েট করা, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড করা, রিমেম্বার করা, সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এইটা তোমাকে শেখানো হবে না, তোমার কাছে এটা কখনো জানতে চাওয়া হবে না, হোয়াট ইজ দিস ওয়ান, লিস্ট দা সামথিং সামথিং সামথিং, ঠিক আছে? তো যদিও আমরা এই ধরনের কোশ্চেন আগে করতাম, এখন আর ওই ধরনের কোশ্চেন করা হবে না, ঠিক আছে? এবং এই যে শব্দগুলো যেগুলো আছে, এই শব্দ দিয়ে তুমি পরীক্ষায় যে কোশ্চেন আনসার করবা, সেগুলো তোমাকে বুঝতে হবে যে পরীক্ষার মধ্যে যদি অ্যানালাইজ থাকে রাদার দ্যান আন্ডারস্ট্যান্ড, তাহলে অ্যানালাইজ থাকা মানে হলো তোমাকে আরো বেশি কিছু জানতে চাওয়া হচ্ছে। ইভ্যালুয়েট করা মানে হলে তোমাকে ইভ্যালুয়েট করতে বলা হয়েছে, তুমি সিম্পলি স্টেট করলে হবে না, ঠিক আছে? ওকে, এই একটা ছোট্ট একটা টেবিল তোমাদের দিয়েছি, টেবিলটা তোমাদের কাজে লাগবে, বিকজ পরীক্ষার মধ্যে এখান থেকে আমরা শব্দ ইউজ করব, ঠিক আছে? কোশ্চেন সেট আপ করার সময় আমরা বলবো ডিডিউস অর অ্যানালাইজ। দেখো এখানে খেয়াল করো, ডিফাইন, লিস্ট, রিকগনাইজ, আন্ডারলাইন, ডেসক্রাইব, ডিটারমিন, ডিফারেন্সিয়েট, ডিসকাস, এক্সপ্লেইন, এক্সপ্রেস, এগুলো আমাদের পেড ওয়ার্ড ছিল, আমাদের পরীক্ষার প্রশ্ন সব এই কয়টা শব্দ দিয়ে করা হয়। এখন আর এই শব্দগুলো ইউজ করা হবে না, এখন এদিকে যাব, আমরা এই ধরনের শব্দ ইউজ করব, এবং এই ধরনের শব্দ দিয়ে আমরা মিন করব তুমি যা শিখছো বা তুমি যেটা করতে পারবা সেটা হলো সব হায়ার সাইডে, তুমি মাস্টার হচ্ছ, তুমি নর্মাল অর্ডিনারি থিং করবা না। ওকে, আমাদের সময় কি যাচ্ছে, 41। ওকে, নাও দ্য এমএমএ প্রোগ্রাম। বুয়েটের ভিশন, তোমরা বুয়েটের ওয়েবসাইটে গিয়ে দেখেছো কিনা? বুয়েটের ভিশন হলো টু বি এ প্রিমিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি লোকালি অ্যান্ড গ্লোবালি ফর প্রোভাইডিং এডুকেশন, পারফর্মিং রিসার্চ অ্যান্ড ইনোভেশন ওয়ার্ক ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা হলো বুয়েটের ভিশন, ঠিক আছে? এবং এই বুয়েটের ভিশনটাকে অ্যাচিভ করার জন্য বুয়েটে কিছু মিশনও ঠিক করেছে। মিশনগুলোর মাধ্যমে বুয়েটের ভিশন অ্যাচিভ করবে। মিশনগুলো কি? টু প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন, রিসার্চ এন্ড ট্রেনিং, to provide high quality, to produce high quality engineers, architects and planners with high moral and ethical value, to enhance collaboration, to contribute national policy making. তার মানে এই তুমি যে একটা গ্র্যাজুয়েট বেরোচ্ছ, তোমার গ্র্যাজুয়েটে কি কি অ্যাট্রিবিউট থাকতে হবে সেগুলো মিশন সেট করে দিল। তোমার হাই কোয়ালিটি এডুকেশন, রিসার্চ, ট্রেনিং থাকবে, তুমি একটা হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে বেরোবে যার মোরাল এবং এথিক্যাল ভ্যালু থাকবে ভেরি হাই। তুমি কোলাবোরেশন করতে পারবা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, বিভিন্ন একাডেমির সাথে, এবং ন্যাশনাল পলিসি মেকিং এ তুমি কন্ট্রিবিউট করতে পারবা। এই হলো বুয়েটের মিশন, যার মাধ্যমে বুয়েট একটা প্রিমিয়ার টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে নিজেকে স্থান করতে চায়। এখন এই মিশন এবং ভিশনকে টার্গেট রেখে এমএমই তার প্রোগ্রাম সাজাবে, যাতে করে এমএমএ গ্রাজুয়েট এই বুয়েটের মিশনকে অ্যাচিভ করতে পারে, ঠিক আছে? ওকে, সো আমরা এই প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ সেট করেছি এই বুয়েটের মিশনকে যাতে স্যাটিসফাই করে। সো উপরে আছে বুয়েটের মিশন, তার নিচে আছে হলো প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ অফ আওয়ার ডিপার্টমেন্ট। তোমরা এই জিনিসগুলা অর্জন করবা আফটার 5 ইয়ার্স অফ এডুকেশন। ডিগ্রি অ্যাচিভ করার পরে, গ্রাজুয়েট হওয়ার পরে 5 বছর পরে তুমি এই জিনিসটা অ্যাচিভ করবা। কি কি? নাম্বার 1 হলো all graduates are meaningfully employed. আমরা ধরে নেব 5 বছরের মধ্যে তুমি একটা ভালো চাকরি করবা and excel in professionally satisfying career. Graduates will act as an ethical and responsible professional, provide leadership. Graduates will function and communicate effectively. Graduates will engage in Graduates will engage in lifelong learning activities. সারা জীবন ধরেই কিছু না কিছু শিখবে। তো এই হলো প্রোগ্রাম এডুকেশন অবজেক্টিভ। খেয়াল করো আমাদের বুয়েটের মিশনের সাথে অনেকাংশে মিল আছে। সো যার জন্য বুয়েটের মিশনটাকে স্যাটিসফাই করার জন্য আমরা এটা সেট করেছি, যাতে করে 5 বছর বা 3 বছর পরে
তোমাকে আমি এই জায়গায় দেখতে চাই। তো আমরা 5 বছর পরে তোমাদের যদি সার্ভে করি, আমি দেখি তুমি লেটস সে বিএসআরএম এ তুমি একটা ভালো পজিশনে আছো, তার মানে আমরা তোমার 1 নম্বর টার্গেট আমরা ফুলফিল করতে পেরেছি। অথবা তুমি মনে করো একটা ভালো আমেরিকার একটা ভালো ইউনিভার্সিটিতে তুমি পিএইচডি করছো বা পিএইচডি শেষ করেছো, তার মানে তো আমরা এই PO1 অ্যাচিভ করতে পেরেছি। তো এই ধরনের জিনিসগুলো আমরা আলটিমেটলি পরবর্তী পর্যায়ে, ওই যে বললাম যে মেজারমেন্ট সরি অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন, সেই মাধ্যমে আমরা এটা টার্গেট সেট করতে ফুলফিল করতে পেরেছি কিনা সেটা আমরা চেক করে দেখবো। ওকে, দেন এই যে প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ যেটা আছে সেটা আমরা ফুলফিল করবো পিওর মাধ্যমে। পিওটা কি? প্রোগ্রাম এডুকেশনাল আউটকামস। সামটাইমস এডুকেশনাল শব্দটা নেগলেক্ট করা হয়, আমরা সিম্পলি বলি প্রোগ্রাম আউটকামস বা সোজা ভাষায় পিও। এবং এটা আমরা বলেছি যে এটা সেট করে আমরা না, এটা সেট করে হলে আমাদের স্টেক হোল্ডাররা। তার মানে আমাদের স্টেক হোল্ডার মানে কি? আমাদের স্টেক হোল্ডার, তুমি কোনো জবে যাচ্ছ, তার মানে ইন্ডাস্ট্রির লোকেরা এটা সেট করবে। ইন্ডাস্ট্রি লোকেরা চাবে যে একটা এমএমএ গ্যাজেটের মধ্যে কি কি অ্যাট্রিবিউটস থাকা উচিত, এমএমএ গ্যাজেট কি কি করতে পারবে যখন সে আমার ইন্ডাস্ট্রিতে আসবে। অথবা অ্যাক্রিডিটেশন বডি মানে যে আমার ডিগ্রিটাকে অ্যাক্রিডিটেট করবে, তারা বলবে যে তোমার গ্র্যাজুয়েটের এই গুণাবলী থাকা উচিত, তোমার গ্র্যাজুয়েট এই করতে পারতে হতে হবে, না হলে পরে তোমার গ্র্যাজুয়েটকে আমি রিকগনাইজ করবো না। ঠিক আছে? সো বেসড অন অ্যাক্রিডিটেশন এই পিও গুলা সেট করা হয়। আমরা যেহেতু ওয়াশিংটন অ্যাকর্ড বলছি এইটা আমরা কনসিডার করেছি, অ্যাকসেপ্ট করেছি। তো তারা 12টা ক্যারেক্টারিস্টিক্স বলছে, এই 12টা ডাইমেনশন একটা গ্র্যাজুয়েটের মধ্যে থাকতে হবে, তাইলেই তারা তাদেরকে অ্যাকসেপ্ট করবে। এই 12টা ক্রাইটেরিয়া যেটা হলো বা ডাইমেনশন ইউজুয়ালি বলা হয়, সেটা হলো নাম্বার 1 হলো ইঞ্জিনিয়ারিং নলেজ ফর প্রবলেম সলভিং। তার মানে প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে বাই অ্যাকোয়ারিং সার্টেন নলেজ। দেন প্রবলেম অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন করার ক্ষমতা থাকতে হবে, ইনভেস্টিগেট করার ক্ষমতা থাকতে হবে, মডার্ন টুল ইউজের করার ক্ষমতা থাকতে হবে। যে আইটির কথা যদি বলি, একটা সফটওয়্যার সে জানে কিনা, এই সফটওয়্যারটা আমার কাজে লাগে, ইন্ডাস্ট্রি যদি বলে সেই সফটওয়্যার সে জানে কিনা। তো এই ধরনের মডার্ন টুল ইউজেস করার ক্ষমতা তার আছে কিনা সেটা জানার, সেটা ক্ষমতা থাকতে হবে। দেন আদার্স আরো 7টা আছে, সেটা হলো সোসাইটিতে তার কি কাজ আছে, এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি কি সে কি করতে পারে, এথিক্যাল রেসপন্সিবিলিটি তার আছে কিনা, সে ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে কিনা, টিমে কাজ করতে পারে কিনা, তার কমিউনিকেশন স্কিল আছে কিনা, সে প্রজেক্ট ম্যানেজ করতে পারে কিনা, ফিনান্স ম্যানেজ করতে হ্যান্ডেল করতে পারে কিনা, এবং তার লাইফ লং লার্নিং করার ক্ষমতা আছে কিনা। তো এই 12টা গুণাবলী একটা গ্র্যাজুয়েটে থাকতে হবে বেসড অন ওয়াশিংটন অ্যাকর্ড। এবং আমরা আমাদের ডিগ্রির প্রোগ্রাম আউটকাম সাজিয়েছি বেসড অন দিস 12। কোন একটা যদি বাদ দেয় তাহলে পরে আমাদের গ্র্যাজুয়েটস বা তোমাদেরকে তারা রিকগনাইজ করবে না। ঠিক আছে? তো এই 12টার মধ্যে 5টা হলো, প্রথমে আমরা যে ফার্স্ট ছোট টেবিলটা দিয়েছিলাম সেটা হলো 5 ডোমেইনস, এগুলোকে বলে প্রোগ্রাম স্পেসিফিক স্কিল। তার মানে বিভিন্ন প্রোগ্রামের জন্য এগুলা চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদা, মেকানিক্যালের জন্য আলাদা, এমএমএ এর জন্য আলাদা, কেমিক্যালের জন্য আলাদা, এক্সেট্রা। এই জন্য বলে প্রোগ্রাম স্পেসিফিক, প্রোগ্রাম ডিপেন্ডেন্ট, সলভিং অ্যাবিলিটি, অ্যানালাইজিং অ্যাবিলিটি, ডিজাইন অ্যাবিলিটি, টেস্টিং অ্যাবিলিটি, সিনথেসিস অ্যাবিলিটি। আর প্রোগ্রাম আনস্পেসিফিক বা প্রোগ্রাম ইন্ডিপেন্ডেন্ট, ডোমেইন ইন্ডিপেন্ডেন্ট স্কিল যেটা, এই সবগুলা, এই 7টা সবাই অর্জন করতে হবে। তুমি মেকানিক্যালের হও বা যার হও, এগুলো সবারই থাকতে হবে। তো এই হলো 12টা স্কিল। A program must ensure that all these skills are developed in the course. এটা হলো এসেনশিয়াল। তো আমাদের প্রোগ্রামকে ঠিক সেইভাবে সাজাতে হবে। এই 5টা নিয়ে একটু ডিটেল বলি, বিকজ এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট। এই 5টা তোমাকে মুখস্থ করতে হবে, 5টা তোমাকে বুঝতে হবে। প্রোগ্রাম আউটকাম 1, ইঞ্জিনিয়ারিং নলেজ। Apply knowledge of mathematics, science, engineering fundamentals, and engineering specialization to the solution of complex engineering problems related to materials and metallurgical engineering. ঠিক আছে? সেখানে ভার্ব যেটা ইউজ করা হয়েছে অ্যাপ্লাই শব্দটা আমাদের যে ব্লুমস ট্যাক্সোনমিতে বলেছি কগনিশন লেভেল 3 তে। এবং এখানে দেখো মাস্টারি যেটা বলেছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, অর্ডিনারি প্রবলেম করতে সলভ করলে হবে না, কমপ্লেক্স প্রবলেম সলভ করার তোমার ক্ষমতা হতে হবে। পিও হলো প্রবলেম অ্যানালাইসিস, আইডেন্টিফাই, ফর্মুলেট, রিভিউ রিসার্চ লিটারেচার এন্ড অ্যানালাইজ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এবং অ্যানালাইজ শব্দটা যেহেতু ইউজ করা হয়েছে, সো এটা কগনিশন লেভেল 4 এর মধ্যে আছে, ডিগ্রি অফ ডিফিকাল্টি 4 এ।
PO3 যেটা আছে সেটা হলো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন। সো ডিজাইন সলিউশন ফর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম and design materials and processes that meet specific needs. এখানে যেহেতু ডিজাইন দেওয়া আছে, so it is cognition level 6, একদম highest level of learning. PO4 যেটা আছে ইনভেস্টিগেশন করার ক্ষমতা থাকতে হবে। Conduct investigation into complex engineering problem in materials and metallurgical engineering using research based knowledge and research methods. বিভিন্ন ধরনের অ্যাডভান্স রিসার্চ বেসড মেথড আছে, যেমন ডিজাইন অফ এক্সপেরিমেন্ট, analysis and interpretation of data, synthesis of information to provide valid conclusions. So তুমি investigation করবা of complex engineering problem using standard methods, modern methods, and then you'll be able to provide valid conclusions. এখানে ইনভেস্টিগেশন যেটা আছে সেটা হলো কগনিশন লেভেল 5 এ আছে। And last one যেটা program outcome 5 যেটা আছে modern tool uses, create, select and apply appropriate technique, resources, modern engineering and IT tools to complex engineering activities in materials metallurgy with an understanding of the limitations. এটা create যেটা আছে, so এটা কগনিশন লেভেল 6। তার মানে খেয়াল করো, তুমি প্রোগ্রাম স্পেসিফিক যে নলেজ গুলো, যে আউটকাম গুলো যেগুলো সেট করা আছে সবগুলোই হলো এখানে আছে 3, 4, 6, 5, 6। তার মানে এখানে 1 আর 2 বলে কিছু নাই। নলেজ তুমি গেদার করবে, এটা অটোমেটিক, এটা তোমার টার্গেট না, ঠিক আছে? লার্নিং আউটকামের মধ্যে নলেজ এটা আউটকাম না। সো লার্নিং লিস্ট এবং ডিসক্রাইব এগুলোর মধ্যে নাই, সেই জন্য তোমাকে সবকিছু হায়ার অর্ডার লার্নিং এবং তুমি প্রবলেম সলভিং করার ক্ষমতা থাকবে, এবং সেই প্রবলেমটা কি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, ঠিক আছে? মনে করো ফর এক্সাম্পল তোমরা লেভেল 3 টার্ম 1 তোমরা এই কি করেছো, MME 222 করেছো। কোর্সের নামটা একটু বলতে, মেকানিক্যাল 222 কোন কোর্স? ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরিজ। হ্যাঁ ওটা করছি। টেনসাইল টেস্টিং করেছো? জি স্যার, জি স্যার। ওকে, টেনসাইল টেস্টিং এর মধ্যে কি করেছো, একটা স্যাম্পল নিয়ে তুমি টেনে ছিঁড়ে ফেলেছো, এবং ওখান থেকে গ্রাফ থেকে তুমি যে ডেটা যে নিয়েছো সেটা কি, সেটা কোন লোডে ছিল এবং কত লেন্থ লম্বা হলো, তাই তো? এই ডাটাগুলো এখন তুমি মানে তার মানে কি, আমি পরীক্ষায় তুমি বলি যে একটা স্যাম্পলের ডায়ামিটার ছিল এত, এটাকে এত লোডে টেনে ছিল, ক্যালকুলেট দ্য স্ট্রেস অফ দি ম্যাটেরিয়াল, ঠিক আছে? সো স্ট্রেস সমান আমরা জানি লোড বাই এরিয়া, অরিজিনাল এরিয়া। সো এই যে তুমি একটা প্রবলেম সলভ করলা, দিস প্রবলেম সলভিং ইজ নট কমপ্লেক্স প্রবলেম সলভিং। ফর্মুলা আছে, ভ্যালু দেওয়া হয়েছে, তুমি সরাসরি ফর্মুলার মধ্যে ভ্যালু বসে অঙ্ক করে ফেলছো, দ্যাট ইজ নট কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভিং, ঠিক আছে? তোমার ইকুয়েশনের মাধ্যমে সরাসরি অঙ্ক করা, সেটা ইট ইজ নট অ্যাপ্লাই। তোমাকে ইকুয়েশন থাকবে, আমি যে প্রবলেমটা তোমাকে সলভ করতে পারবো সেইটা সরাসরি ইকুয়েশন দিয়ে তুমি করতে পারবা না, তোমাকে হয়তো অন্য আরেকটা ইকুয়েশন বানাতে হবে এই অর্ডিনারি ইকুয়েশন দিয়ে, ঠিক আছে? সেটাই হলো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম। তো আমরা এগুলো এখন থেকে তোমাদের আস্তে আস্তে শেখাবো। তো এই 5টা হলো তোমার মূল কাজ, ঠিক আছে? এই 5টা তোমাকে করতে হবে। তাহলে প্রথম PSO1 প্রবলেম স্পেসিফিক, মানে PO যেটা, এই 5টাকে PSO সামটাইমস বলা হয়। সো PO আর PSO যেটাই বলো, সলভিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেটা হলো অ্যাপ্লাই এর মধ্যে আছে। ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেহেতু কমপ্লেক্স বলা হয়েছে, সো এটা অ্যাপ্লাই এর আপার এন্ডে আছে, সেজন্য 3+ সামটাইমস আমরা ইউজ করি। PSO2 যেটা আছে অ্যানালাইজিং, সেটা হলো 4 এর মধ্যে আছে। PSO3 ডিজাইনিং, সেটা হলো 6 এ আছে। PSO4 যেটা টেস্টিং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম, সেখানে টেস্টিং এন্ড ইভালুয়েশন এন্ড অ্যানালাইজ দুটো একসাথে থাকে। সো হায়ার এন্ডে আছে টেস্ট এন্ড সিনথেসাইজ, মানে হলো ক্রিয়েট সামথিং, এবং সাথে সাথে ইভালুয়েশনও সামটাইমস থাকে। সো এটা 6 এ। সো এই লেভেলটা তোমাদের জানতে হবে, শব্দগুলো তোমাদের বুঝতে হবে। লাস্টলি যেটা আছে সেটা হলো আর 7টা যেটা আছে এগুলোকে স্কিল বলে, মোটামুটি সফট স্কিল বলে। ইঞ্জিনিয়ারিং সোসাইটিতে তোমার কি কর্তব্য? অ্যাপ্লাই রিজনিং ইনফর্ম কন্টেক্সচুয়াল নলেজ টু অ্যাসেস সোসাইটাল হেলথ, সেফটি এন্ড লিগ্যাল কালচারাল ইস্যুস। এনভায়রনমেন্টের তোমার কি অবলিগেশন, আন্ডারস্ট্যান্ড আছে, সেটা বুঝতে হবে। এথিক সম্বন্ধে তোমার বুঝতে হবে। টিম ওয়ার্ক সম্বন্ধে ডেমনস্ট্রেট করতে পারবা, ইন্ডিভিজুয়ালি ডেমনস্ট্রেট করতে পারবা, সেটা তোমার থাকতে হবে। কমিউনিকেশন করার ক্ষমতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিনান্স ডেমনস্ট্রেট করা, লাইফ লং লার্নিং কে রিকগনাইজ করা, এগুলো সবই কিন্তু লেভেল 2, 3 এগুলোর মধ্যে আছে। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তোমার প্রোগ্রাম স্পেসিফিক যেগুলো আছে সেগুলো অবশ্যই হায়ার এন্ডে থাকবে। লাস্টলি যেটা আছে সে
তার মানে প্রোগ্রাম আউটকাম অলরেডি সেট করে দিয়েছে বিভিন্ন অর্গানাইজেশন, এবং এই প্রোগ্রাম আউটকাম গুলো আমরা অ্যাচিভ করতে হবে বিভিন্ন কোর্সের মাধ্যমে। আমার যতগুলো কোর্স আছে সবগুলা কোর্সের কোনোটার মাধ্যমে এই 12টা পিও যেন আমরা অ্যাচিভ করি, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে, এবং কোর্স স্ট্রাকচার সেভাবে সাজাইতে হবে। ফর এক্সাম্পল আমাদের যে কোর্স যেটা আছে MME 449 ফেরাস পটাশিয়াম মেটালার্জি, আমার পার্টে আছে স্টিল মেকিং। তো স্টিল মেকিং এর জন্য আমি এই কোর্স আউটকাম সাজিয়েছি, আর 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইল আলাপ করব। এই 3টা অবজেক্টিভ আছে আমার, কোর্স আউটকাম আছে, অ্যানালাইজ ফিজিক্যাল কেমিক্যাল প্রসেস এক্সেট্রা। এটা হলো অ্যানালাইজ শব্দ দেওয়া হয়েছে, সো কগনিশন লেভেল 4 এ আছে, এবং এইটা যদি তুমি অ্যাচিভ করো তাহলে প্রোগ্রাম আউটকামের 1 2 3 4 এগুলাকে তুমি অ্যাচিভ করবা। কোর্স আউটকাম 2 যেটা আছে, অ্যাপ্লাই বেসিক থিওরিটিক্যাল নলেজ এন্ড টেকনোলজিক্যাল প্রিন্সিপলস টু ইভ্যালুয়েট ডিফারেন্ট স্টিল মেকিং প্রসেস। সো এটা হলো ইভ্যালুয়েট, সো কগনিশন লেভেল 5 আছে। এটা যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি প্রোগ্রাম আউটকামের এই থার্ড যেটা অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ সেকেন্ডারি মেটালার্জি ইন স্টিল মেকিং এন্ড কন্টিনিউয়াস কাস্টিং ওভার ইনগট কাস্টিং ইন স্টিল মেকিং। এটা তুমি যদি অ্যাচিভ করো তাহলে তুমি কগনিশন লেভেল 5 মধ্যে যাবা, এবং এই 4টা জিনিস অ্যাচিভ করবে। এই 4টা প্রোগ্রাম আউটকাম তুমি টার্গেট ফুলফিল করবা। সো এগুলা জাস্ট একটু মনে করে দিলাম। কগনিশন লেভেলের মধ্যে 4 এ যেটা আছে হলো অ্যানালাইসিস, 5 এ আছে ইভ্যালুয়েট, 6 এ আছে ক্রিয়েট। এখানে ক্রিয়েটের কিছু নেই, আমার কোর্সের মাধ্যমে ক্রিয়েশন বলে কিছু থাকবে না। এবং আমরা এখানে প্রথম 4টা সলভিং অ্যাবিলিটি, অ্যানালাইজিং অ্যাবিলিটি, ডিজাইন অ্যাবিলিটি, টেস্টিং অ্যাবিলিটি, এই 4টা টার্গেট আমরা ফুলফিল করব। বিভিন্ন ডিগ্রিতে আমরা কোনটা কতটুকু ফুলফিল করবো সেটা আমরা পরে দেখাবো, কিন্তু এই 4টাই আমরা টাচ করব, এই 4টাকেই আমরা স্যাটিসফাই করব। সিনথেসিস এখানে আমরা টেস্ট করব না, সিনথেসিস হয়তো অন্য কোর্সের মাধ্যমে এটা এই তুলনায় টার্গেট অ্যাচিভ করব। তো এই হলো আমাদের ওবি সম্বন্ধে খুব ব্রিফ হাইলাইট। আমরা যদি সামারি করি, ওবি এর মূল কথা হলো যে একটা স্টুডেন্ট কিছু করতে পারে কিনা সেটাই হলো মূল কথা, কতটুকু শিখলো সেটা মোটেই ইম্পর্টেন্ট না। একটা ছাত্র কি করতে পারে সেটা হলো মূল কথা, এবং কি করতে পারবে সেটা ডিসাইড করবে হলো বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন অ্যাক্রিডিটেশন বডি। তারা সেট করে দেবে যে তোমাকে কি করতে পারবা এট দ্য এন্ড অফ দ্য তোমার ডিগ্রি, সেটা তারা সেট করে দেবে। এবং আমাদের কাজ হলো বিভিন্ন কোর্সের মাধ্যমে তোমরা যাতে এটা করতে পারো সেটাকে বের করে নিয়ে আসা, এবং এইটা বের করে নিয়ে আসা মানেই হলো, সেজন্য বলা হচ্ছে যে স্টুডেন্ট সেন্ট্রিক। তোমার টার্গেট গুলো তোমার এই যে সিওর মাধ্যমে তোমাকে অলরেডি টার্গেট দেওয়া হয়ে গেছে। তো এই তোমার টার্গেটটা ফুলফিল করতে হবে, এবং এই টার্গেট ফুলফিল করার জন্য তোমাকেই রেসপন্সিবল হতে হবে, এবং এই টার্গেট ফুলফিল করার জন্য তোমার যা দরকার সেটা তোমার আমার কাছে চাইতে হবে। আই উইল প্রোভাইড ইউ ইন অ্যাডভান্স। ঠিক আছে, আমি তোমাকে আগেই সব কোর্স ম্যাটেরিয়াল সব দিয়ে দেব, তুমি এই তোমার কোর্স আউটকাম গুলো ফুলফিল করবা, এবং এছাড়াও যদি কোনো কিছু লাগে ক্লাসে তুমি কোশ্চেন করবা, কোশ্চেন করার মাধ্যমে তুমি এটা বুঝে নিবা। ঠিক আছে, এই হলো মোটামুটি ওবি সম্বন্ধে কিছু নলেজ। ব্লুম ট্যাক্সোনমি বলে কিছু টার্মিনোলজি আছে, সেগুলো সম্বন্ধে জানতে হবে যাতে করে কোশ্চেন তুমি বেটার আনসার করতে পারো। এগুলা আমরা ধীরে ধীরে আর আমি আর আমাদেরকে মনে হয় টিমসে অ্যাড করা হয় নাই। টিমস অ্যাড করা হয়নি তোমাদের, জানি না তো। স্যার বলো। তাহলে কোনো একটা লিঙ্ক দিয়ে দিবেন বা ওই কোডের মতো, তাহলে আমরা ওটা দিয়ে আর কি করতে পারবো। আমি আমি এটা মানে কোড দেওয়া যায় আর কি, কোড দিলে পরে আমরা নিজে। আচ্ছা আমি দেখবো। আমি আমি তোমাদের মতো এত এক্সপার্ট না। আমি লোকজনের কাছে জিজ্ঞেস করে তোমাদের কি করে নেক্সট ক্লাসের আগেই তোমরা টিমে ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। ওকে। সো কোনো কোয়েশ্চেন আছে? তোমরা একটু ওবি সম্বন্ধে এটা অলরেডি টিমসে দেওয়া আছে, তোমরা আবার একটু দেখো, দেখে নিয়ে ব্লুম ট্যাক্সোনমিটা পার্টিকুলারলি তোমরা বোঝার চেষ্টা করো, এবং প্রথম 5টা যে প্রোগ্রাম স্পেসিফিক আউটকাম যেগুলো আছে, সেই প্রোগ্রাম স্পেসিফিক পিও বা পিএসও, এই 5টা ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এটাই আলটিমেটলি তোমার এডুকেশনকে কন্ট্রোল করবে। যদিও তোমরা বেশি দিন নাই লেভেল 3 টার্ম 1-এ, তারপরেও পাস করার পরে কিন্তু তোমরা একটা ওবি নলেজ নিয়ে যাবা, ওবি এক্সপার্ট হিসেবে যাবা। সুতরাং বাইরের দুনিয়ায় তোমার ওবি রিলেটেড নলেজ তোমার থাকতে হবে। ঠিক আছে, এনি কোশ্চেনস?
তোমাদের এখানে আমি কন্টিনিউয়াসলি দেখছি ছাত্ররা তোমরা ওকে রেজ হ্যান্ড, বলো কি বলতে চাও। রোল নাম্বার 48 বলো। আমি কি একটা কোয়েশ্চেন করতে পারি? অবশ্যই অবশ্যই। স্যার আসলে ওবি জিনিসটা অনেক ফ্যাসিনেটিং লাগলো, কিন্তু আমি ভাবতেছিলাম যে আমাদের যে মানে অ্যাসেসমেন্ট পলিসি, লাইক আমরা তো সেই সেম ভাবে হচ্ছে 4 ক্রেডিটে 6টা সিটি দিব, তারপরে 3 ঘন্টায় হয়তো টার্ম ফাইনাল দিব, তো 3 ঘন্টায় হচ্ছে আমাদের জাস্ট কগনিটিভ স্কিল যেটা মানে রিকল করার যে অ্যাবিলিটিটা, এটার উপর বেস করে তো মেইনলি আমাদের এক্সাম গুলো হচ্ছে বসতে হবে, বা ওখানে হচ্ছে আমাদের সিজিটা তো ওভাবেই কাউন্ট হবে। হ্যাঁ, ইয়েস ইয়েস। পরে তো সিজিটাই আলটিমেটলি কাউন্ট হবে, লাইক আমি যদি কোথাও অ্যাপ্লাই করি ইন্ডাস্ট্রিতে, তো আমার যদি সিজি কম হয় কিন্তু আমি যদি জিনিসটা ভালোভাবে জানি, কিন্তু তারা তো আলটিমেটলি যার সিজি বেশি তাকেই নিতে, তাই না? তো আমি আমার কোশ্চেনটা ছিল যে যেমন আমাদের আগের টার্মটা ছিল যে এসএফ টার্ম ছিল, সেক্ষেত্রে হচ্ছে অধিকাংশ আমাদের অ্যাসাইনমেন্ট বেস ছিল বা এক্সামের মার্কসটা কম ছিল। তো সেসব ক্ষেত্রে আই থিংক আমাদের মানে বেসিক নলেজটা ভালোভাবে গ্রো করছিল, বা ক্রিয়েট করার যে অ্যাবিলিটিটা, এই জিনিসটা হচ্ছে বেশি ফ্লারিশ হয়েছিল ওই টাইমটাতে। তো আমাদের এবারে কোর্সটাও কি সেরকম করা যায় না, যে প্রজেক্ট বেসড বা অ্যাসাইনমেন্ট বেসড? এটা এটা অবশ্যই অবশ্যই করতে হবে। আগে কেউ করেছে হয়তো নিজের ইচ্ছায় করেছে বা তার ইন্টারেস্ট আছে সেভাবে সেটা করেছে, কিন্তু আন্ডার ওবি এগুলো ম্যান্ডেটরি, ঠিক আছে। আন্ডার ওবি এই প্রবলেম বেসড লার্নিং, প্রজেক্ট বেসড লার্নিং, নট অনলি লেকচার, শুধু লেকচার ডেলিভারি মূল কথা না, প্রবলেম বেসড লার্নিং, প্রজেক্ট বেসড লার্নিং, এগুলো হলো এসেনশিয়াল পার্ট অফ এডুকেশন, ঠিক আছে। কারণ আমাকে আমার নিজের একটা টার্গেট আছে, ওই তোমাকে যদিও আমি নেক্সট 7টা আলাপ করলাম না, কিন্তু নেক্সট 7টার মধ্যেও কিছু টার্গেট আছে, কিছু স্কিল তোমাকে ঢোকাই দিতে হবে, ওই স্কিল গুলাও এর মধ্যে আসবে। অ্যাসাইনমেন্ট দিলে তুমি প্রেজেন্টেশন করতে পারছো কিনা, আমরা যদি কিছু প্রেজেন্টেশন নেই তাহলে তোমার প্রেজেন্টেশন ক্যাপাবিলিটি হবে। একটা গ্রুপে যদি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেয় তাহলে গ্রুপে কাজ করার ক্ষমতা হবে, কারণ গতবারই আমরা দেখলাম গ্রুপে কাজ একটা প্রজেক্ট দিয়েছে কিন্তু 3 জনের মধ্যে ঝগড়া লেগে গেছে। তো এই জিনিসগুলো তোমার এটা অ্যাচিভ করতে হবে। বাইরে এগুলো মোর ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রিতেও ইম্পর্টেন্ট, তুমি গ্রুপে কাজ করতে পারবে না, কিন্তু তুমি কখনো একা কাজ করবে না, তোমার পার্টনার থাকবে, তোমার কলিগ থাকবে, তার সাথে ডেইলি ঝগড়া করলে পরে তোমাকে তারপরে তিনি চাকরি থেকে ছাঁটাই করে দেবে, ঠিক আছে। তো এই ধরনের স্কিল গুলা যাতে গ্যাদার করতে পারো, যার জন্য এই কোর্সের মধ্যে আমরা এই ধরনের কিছু অ্যাক্টিভিটি থাকবে। হয়তো সব কোর্সে থাকবে না, আমার কোর্সে আছে কিনা আমি এখনো ঠিক করি নাই, কিন্তু বিভিন্ন কোর্সে অপরচুনিটি আছে, সেই কোর্সের মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে। তোমাকে আলটিমেটলি আমি এগেইন বলছি, যেহেতু তোমার থার্ড লেভেল 3 তে চলে আসছে এবং আমরা প্রথমবারের মতো আমরাও শিখছি, এই ওবি বুঝতে গেলে পরে 5 বছর লাগে, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে গেলে পরে আরো 5 বছর লাগবে। তো আমরা যেহেতু মাত্র শুরু করেছি, সো আমরা হয়তো 100% ইফেক্টিভনেস করতে পারবো না, কিন্তু কিছু কিছু চেঞ্জ আসবে, কিছু কিছু মডিফিকেশন আসবে, আমরা চেষ্টা করবো সেগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, স্যার আমাদের আরেকটা কোর্স আছে আর কি, ক্লাস আছে আর কি। ওকে, সেজন্য আমি ছেড়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু জাস্ট একটা জিনিস বলে দিচ্ছি যে এই লাস্ট মোমেন্টে প্লিজ ডোন্ট জয়েন। ক্লাসে আসবা, প্রথম থেকে না আসতে পারে কেমন দেখা যায়, ঠিক আছে। তো 50 মিনিট ক্লাস হবে, তুমি 5 মিনিট আগে জয়েন করলা, তাহলে কেমনে হবে? ওকে।